2024-এর 25শে মে আমরা সকাল 6টায় রওনা দিলাম গোমুখ তপবনের উদ্দেশ্যে। সেদিনই আসার কথা রেমাল, তাই জন্য আমরা তড়িঘড়ি প্লেনটাকে প্রিপোন করে সন্ধ্যের বদলে সকালবেলায় পাড়ি দিলাম দিল্লির জন্য। তখন সূর্য সবে উদীয়মান কলকাতার আকাশে। এয়ারপোর্টে পৌঁছে যথারীতি আমাদের ম্যান্ডেটরি সেলফি আর ফটোগুলো নিয়ে আমরা বসে পড়লাম লাউঞ্জে, চেক ইন লাউঞ্জে। প্লেন যথাসময়ে পাড়ি দিল। উইন্ডো সিট পাওয়াতে বেশ সুন্দর ভিউ পাওয়া গেল যাওয়ার পথে। গানটা উপর থেকে কলকাতা নগরীকে দেখতে বেশ সুন্দর লাগে, অদ্ভুত লাগে, কত জনবহুল এলাকা। কিছুটা যাওয়ার পরেই গঙ্গা চোখে পড়ল, বিশাল, একদম কলকাতা শহরের বুক চিরে চলে গেছে গঙ্গা। গঙ্গা এখানে পূর্ণবয়স্কা। আমরা আরও উপরে উঠব, গঙ্গার জন্মস্থান, সেখানে সে সদ্য বালিকা সেই রূপে দেখতে। প্লেনে ভালোই ব্রেকফাস্ট পেলাম, ভেজ ননভেজ মিলিয়ে দুটো, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তারপর ট্রেনে উঠে আমরা পৌঁছে গেলাম দেরাদুন। দেরাদুনে যথেষ্ট গরম, আমাদেরকে অবাকই করে দিল। টেম্পারেচার ভালোই হাই। সকাল 4:30-5টা নাগাদ দেরাদুনে গিয়ে অটো ধরে সোজা চলে গেলাম প্যারেড গ্রাউন্ড বাস স্ট্যান্ডে। এই প্যারেড গ্রাউন্ড বাস স্ট্যান্ড থেকেই সমস্ত হরিদ্বার উত্তরকাশীর বাসগুলো ছাড়ে। ট্রেনে ট্রাভেল সে আমাদের বাসের টিকিট কাটা ছিল, বুক করা ছিল, তেমনই একটা বাসে আমরা চেপে এলাম। এই দেরাদুন, এটা বাস স্ট্যান্ড। এখান থেকে সব উত্তরকাশীর বাসগুলো ছাড়ে। দেরাদুন হরিদ্বার উত্তরকাশীর বাসগুলো ছাড়ে, ওখান থেকে আমরা উত্তরকাশী। বাস দেরাদুন শহরের মধ্যে দিয়ে চলতে লাগলো। দেরাদুন সুন্দর একটি হিল স্টেশন। মেনলি এখানে আর্মির বেস ক্যাম্প, আর্মির হেডকোয়ার্টার্স, আর্মির সমস্ত ক্যাম্পসগুলোই চোখে পড়লো। আর্মিদের ছেলে মেয়েদের জন্য স্কুল, আর্মি কোয়ার্টার্স, খুব সুন্দর সাজানো শহর। এইখানে রেসিডেন্সিয়াল এরিয়া বেশিরভাগ তাই, মেনলি গভর্নমেন্ট জবস, গভর্নমেন্ট কোয়ার্টার্স। আমরা বাসে করে চলতে থাকলাম। বাস ক্রমশ শহরের পথ ছেড়ে পাহাড়ি জঙ্গলের পথ ধরল। উঁচুতে উঠতে লাগলাম আমরা, পিছনে দেরাদুনকে ফেলে। বাসের পথে চলতে চলতে পিছনে দেরাদুন শহরটা আমরা দেখতে পেলাম। একটা কথা বলে রাখি, এই দেরাদুন থেকে যে উত্তরকাশীর পথটি, কিছুটা পথ ভীষণ স্টিপ, ভীষণ আঁকাবাঁকা পথ, ভীষণ মানে শার্প হেয়ারপিন বেন্ডস। খুবই যাদের কোনোদিন গা গুলায় না তাদেরও গা গোলাবে। স্টিপ রাস্তার মধ্যে দিয়ে পথটা গেছে এবং খুব আঁকাবাঁকা পথ। কাজে যাদের গা গোলানোর অভ্যেস আছে তারা এই দেরাদুন থেকে উত্তরকাশীর পথটা অ্যাভয়েড করাই ভালো। সেই ক্ষেত্রে হরিদ্বার থেকে উত্তরকাশীর পথটাই বেশি অ্যাডভাইজেবল। যাই হোক, পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে এসে তারপরে একটা জায়গায়, নদী কি চক বলে একটা জায়গায় আমরা এসে পথে আমাদের সকালের ব্রেকফাস্ট সারলাম। প্লেন পরোটা, ডাল আর সাথে ম্যান্ডেটরি দই। এই পাহাড়ি পথে সকালবেলা যাতায়াতের সময় দইটা ভীষণই কাজে দেয়, খুব উপকারী। তো আবার পথ চলা শুরু। অনেকটা আবার পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা এসে পড়লাম একটা পথে, যেখানে গিয়ে আমরা ভাগীরথীকে দেখতে পেলাম। সেই ভাগীরথী চলে হরিদ্বারের থেকে যে পথ, সেটা একটা পথ চলে যায় অলকানন্দার পাশ দিয়ে রুদ্রপ্রয়াগের দিকে, আর একটা পথ চলে আসে ভাগীরথীকে ডান দিকে রেখে। শেষে আমরা সেই পথে এসে পড়লাম। তারপরে উত্তরকাশীতে এসে পৌঁছানোর পর উত্তরকাশীতে একটি ট্যাক্সি স্ট্যান্ডে এসে আমরা গঙ্গোত্রীর জন্য ট্যাক্সির অপেক্ষা করতে থাকলাম। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা ট্যাক্সি পেয়ে আমরা শেয়ারে সেই 10 সিটার ট্যাক্সি
সে ট্যাক্সি রওনা দিল গঙ্গোত্রীর উদ্দেশ্যে। মোটামুটি বেলা 3টে বেজে গেল গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দিতে। ভাগীরথীকে ডান দিকে রেখে ট্যাক্সি চলতে শুরু করলো। পথে অনেক জ্যাম, প্রায় 2.5-3 ঘন্টার মতন জ্যাম পেয়েছিলাম আমরা। ওই যে দেখা যাচ্ছে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। তো জ্যামে নেমে আমরা মোটামুটি নদীর সৌন্দর্য দেখে ফটো তুলে অনেকটাই সময় কাটাতে হলো। এ করে করে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো, কারণ সিঙ্গেল লেন, একদিকের গাড়ি দাঁড় করিয়ে অন্যদিকের গাড়ি পাস করে। মোটামুটি 2.5-3 ঘন্টা জ্যাম কাটিয়ে যেতে যেতে আমাদের সন্ধে 7:45 বেজে গেছিলো গঙ্গোত্রী পৌঁছতে। খুবই ঠান্ডা, কোনো মতে জিএমবিএনে ঢুকে পড়ে রাতের বিশ্রাম নিলাম। পরের দিন সকালবেলা 6টার সময় পৌঁছে গেছিলাম মন্দিরে। খুবই সুন্দর মন্দির, দেখা যাচ্ছে যেরকম ছবিতে, সাদা পাথরে তৈরি, অপূর্ব সুন্দর মন্দির। আমরা পুজো দিয়ে তারপরে মায়ের দর্শন করে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাইন দিয়ে পুজো দিয়েছিলাম। তারপর চা নাস্তা সেরে আমরা মন্দিরের চারপাশটা ঘুরতে লাগলাম। মন্দিরের ডান দিকে বিশাল ঘাট, সেই ঘাট থেকে ওদিকে থেলু আর দেখা যায়, থেলু মন্দির আর সুদর্শন, থেলু পাহাড় আর সুদর্শন পাহাড় দেখা যায়। তারপরে আমরা মন্দিরের আশপাশটা ঘুরলাম। আমাদের হোটেলের ঠিক সামনেই সূর্যকুণ্ড, জিএমবিএন ট্যুরিস্ট লজের সামনেই সূর্যকুণ্ড অপূর্ব একটি জলপ্রপাত। অসাধারণ এই পাথরগুলোর রং আর মানে চোখ ফেরানো যায় না। মন্দিরের বাঁদিকে পড়ে সূর্যকুণ্ড, আর আমাদের জিএমবিএন ট্যুরিস্ট লজের ঠিক অপোজিটে। তারপর সূর্যকুণ্ড ছাড়িয়ে আমরা আরও এগিয়ে গেলাম পাণ্ডব গুফা দেখতে। মোটামুটি 3 কিলোমিটারের একটা ট্রেক জঙ্গলের মধ্যে দিয়ে। পথটা খুবই সুন্দর, পথ সুন্দর কিন্তু মসৃণ। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। পাণ্ডব গুফা একটি নির্জন এলাকায় গুহা। এই জঙ্গলটাতে আমরা অদ্ভুতভাবে দেখলাম খুব একটা পাখির ডাকও শুনতে পাইনি, এবং বাদর টাদর তো একদমই নেই। পথে সুদর্শন এবং থেলু মোটামুটি আমাদের সঙ্গে ছিল, দেখা যাচ্ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সুন্দর প্রকৃতির শোভা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম পাণ্ডব গুফায়। পাণ্ডব গুফায় ওখানে 2জন মহারাজ বাস করেন, তারা ভিতরেই ছিলেন। তাদেরকে প্রণাম করে আমরা সেখান থেকে ফিরে এলাম। ফিরে দুপুরে বিশ্রাম নিয়ে হোটেলে চলে গেলাম। সন্ধ্যাবেলা পৌঁছে গেছিলাম সন্ধ্যারতি দেখার জন্য। সন্ধ্যারতির কিছু অংশ থাকলো এই ভিডিওতে। ভাত
রাতের আরতি দেখে আমরা তাড়াতাড়ি ট্যুরিস্ট লজে গিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন সকালবেলা আমাদের বেরোনোর কথা। ভোরবেলা রেডি হয়ে গিয়ে চান টান করে আমরা বেরিয়ে পড়লাম। গিয়ে মন্দাকিনীতে বাকি টিমের সাথে একসাথে হয়ে আমরা গোমুখ তপোবন ট্রেকের জন্য রওনা দিলাম। পথে ব্রেকফাস্ট আমরা খেয়ে বেরিয়েছিলাম, পাউরুটি আর সুজির হালুয়া, আর লাঞ্চ আমরা প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যাত্রা রওনা হলাম প্রথমে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। সুন্দর রাস্তা, পথ দিয়ে চলতে চলতে বেশ মনোরম দৃশ্য দেখতে দেখতে ভিডিও তুললাম। সুন্দর পথ সামনে দেখা যাচ্ছে। সামনে তখনও আমাদের সঙ্গে রয়েছে ফেলু আর সুদর্শন পাহাড়, বরফে ঢাকা। একটু পথ চলার পরে 1 কিলোমিটার মোটামুটি পথ চলার পরেই চলে এলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে। এখানে আমাদের পারমিট করাতে হবে, কাজে আমাদের সকলের কাগজপত্র নিয়ে আমাদের ট্রেক লিডার সরকারি অফিসিয়ালসদের সাথে কথা বললো। আমরা সেই সময় একটু বিশ্রাম নিয়ে সুন্দর চারপাশে ফটোশ্যুট করে নিলাম। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কটিও বেশ সুন্দর। এখানে দেখা যাচ্ছে টিমের সবাই আমরা বসে আছি, রেস্ট নিচ্ছি, আর অবশ্যই তার সঙ্গে ফটোশ্যুট। আবার পথ চলা শুরু। আমাদের পরবর্তী গন্তব্য চিরবাসা, নেক্সট স্টপ আমাদের ওখানেই। পথ এখনো মোটামুটি আমরা খারাপ পাইনি, পথ সুন্দর মসৃণ, হাঁটতে হাঁটতে চলছি। এই অতি পবিত্র এই স্থান গঙ্গা ভ্যালি, জায়গাটিও খুবই সুন্দর, মনোরম, সুন্দর। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কটি চারপাশে সুন্দর গাছে ফরেস্টে ঘেরা, খুব ঘন জঙ্গল নয়, সুন্দর অল্প অল্প গাছ, পাইন ফরেস্ট আছে অনেক, আমরা পাইন গাছ দেখতে পেয়েছি। আর পথ মোটামুটি মসৃণ, একটু পাথুরে হলেও পথ ভালো। পথ চলতে চলতে চারদিকের পরিবেশ এবং ন্যাচারাল বিউটি আমরা অ্যাবজর্ব করতে থাকলাম। এবার আমাদের যাত্রা শুরু। আমরা চললাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক পার হয়ে। ভালো অল্টিটিউড, তাই একটু হাফ লাগছে, কিন্তু পথটা এত সুন্দর যে ক্লান্তি বোধ হচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ এই পথ। যে কেউ আধ্যাত্মিক পথে অগ্রসর হতে ইচ্ছুক তাদের কাছে যেমন এই পথের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে, তেমনি যারা প্রাকৃতিক সৌন্দর্য বা নেচারের বিউটিকে অ্যাডমায়ার করে তাদের কাছেও এই পথ সমানভাবে। নদী, তুমি কোথা হইতে আসিয়াছ? মহাদেবের জটা হইতে। নদী, তুমি কোথায় যাইবে? মহাদেবের পদতলে। এই আমাদের ভাগীরথী। এইগুলো
চির গাছ, চির বাসার কাছাকাছি আমরা, ওই ভাগীরথী দেখা যাচ্ছে। এখানে চির গাছগুলো হয় বলে খুব এর নাম, জায়গাটার নাম চিরবাসা। আচ্ছা, খুব কষ্ট, গ্রেডিয়েন্ট খুব চড়াই সমানে। পৌঁছতে হবে চিরবাসা, এখনো দূর আছে। এই চির, বড় বড় চির গাছ, এই জঙ্গলের মধ্যে দিয়ে পথ হচ্ছে চিরবাসা, চির গাছ। কি জানি না এর মানে নিশ্চয়ই কোনো ইউজ ছিল আগে, এখন আমার মনে নেই, পরেতে দেখে বলতে পারবো। চির গাছগুলোর ছাল দিয়ে আগে কাগজ তৈরি করা হতো। দেখো কি বিশাল বিশাল চির গাছ। এখানে অ্যাফরেস্টেশনের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। বিশাল বিশাল জঙ্গল চির গাছের। চিরবাসা, ভোজবাসার আগে, এর থেকে আরো 4 কিলোমিটার গিয়ে তারপর ভোজবাসা। চিরবাসায় অল্প একটু বিশ্রাম করে নিয়ে আমরা আবার পথ চলতে শুরু করি। আমাদের টিমের বাকিরা এগিয়ে গেছিল, ডান কাজে দিকে আমরা তপবন, বেশিক্ষণ আর অপেক্ষা করলাম না, পথ মানে চলতে শুরু এই করলাম। দিকটায় চলে যাচ্ছে তপবন, আর এ পাশটা হচ্ছে গোমুখ। এখান থেকে চিরবাসা থেকে পার হয়ে ভোজবাসার দিকে যাওয়ার পথে এই ভিউ। কি বলবো আর, সৌন্দর্যের কথা, কিন্তু খুবই কষ্টকর পথ। আচ্ছা, ওই যে নদীর পথ, আমরা ওপাশ থেকে একটা ঝুড়োপথ বেয়ে নেমে নদীর একটা পুল পেরিয়ে তারপরে এই ঝুড়োপথ বেয়ে এই এখন আমরা আসছি। কি করে আসছি আর জিজ্ঞেস করা বলতে পারবো না, কিভাবে এসেছি জানি না, কিন্তু ওই নদীর ওপাশ থেকে ওখানে একটা ঝুড়োপথ পেরিয়ে পুল পার হয়ে তারপরে এই পুরোটা কভার করে আমরা যাচ্ছি, এই যাব। ও, এই হচ্ছে গোমুখের পথ। সুন্দর পথ পেয়েছি আমরা, আবার আবার মনে পড়ে যাচ্ছে সেই রুদ্রনাথের পথ। ওফ, এই ঘাসগুলো রুদ্রনাথের ওখানে ছিল, আর ওই যে দেখা যাচ্ছে ভাগীরথী উঁকি দিচ্ছে। আবার স্বর্গের পথ, হিমালয়ের আনাচে কানাচে যেন স্বর্গের পথ। আর এই আমরা দুজন বেরিয়ে পড়ি স্বর্গের পথের খোঁজে। কষ্ট খুব হয়, কিন্তু এগুলো দেখার পর তখন মনটা ভরে যায়। ভাগীরথী, আলো ছায়ার খেলা, ভোজবাসার পথে। সানসেট 6টা মতন বাজে, সন্ধে 6টা। পাথরগুলো, এই পাথরগুলো যে কোনো সময় একটা যদি পথে নেমে আসে, তাহলে আমাদের আর কেউ খোঁজ খবর পাবে না। এই ঘোড়ালগুলোর ওপর দিয়ে অনেকগুলো স্লাইডিং জোন পেরিয়ে আমাদের নড়বড়ে যেতে হয়েছে, তখন বাদিকে যখন তাকিয়ে তখন তাকিয়ে গড়িয়ে হাঁটতে গড়িয়ে হতো, পড়ে। কোথাও পাথর গড়ানো ওই যে হলেই sliding সেখানে area, দাঁড়িয়ে পড়া। sliding বেশ zone বিপজ্জনক লেখা। পথ, তাই জন্য খুব সাবধানে পার হতে হয়। মিষ্টি মিষ্টি ঘোড়ালগুলো এর এই পথ দিয়ে চলে, এর এই পথ দিয়ে চলবে আর পাথরগুলোকে এদিক ওদিক জোর করে ফেলবে। ও বড্ড মিষ্টি, ওরা আবার দেখে কে যাচ্ছে। এই আমরা ভোজবাসায় পৌঁছালাম, এই পথ দিয়ে এখন যেতে হবে।
কোথায় থাকার জায়গা পাওয়া যায়, টেন্ট ফেন্ট আছে। আমাদের ভোজবাসায় পৌঁছালাম। সেদিন যখন প্রথম ভোজবাসা দূর থেকে দেখতে পাই 6:45 বেজে গেছে। 15 কিলোমিটার পাহাড়ি রাস্তা হেঁটে আমরা যথেষ্ট ক্লান্ত। আরও কিছুটা বোল্ডার জোন পেরিয়ে ক্যাম্পসাইটে যখন পৌঁছলাম 8টা বাজে। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে একরাশ ক্লান্তি নিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম পরের দিন ভোরবেলা গোমুখ তপোবনে যাওয়ার উদ্দেশ্যে। ভোরবেলা টিমের সবাই একসাথে রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম ভাগীরথীর তীরে। এখানে তো একটি নতুন ব্যবস্থা, ট্রলি পার হয়ে যেতে হবে। এই যে ট্রলি, এই ট্রলি পার হয়ে আমাদের এখন যেতে হবে ওপাশে তপোবনের দিকে। এই আমাদের ভোজবাসাতে ক্যাম্প সাইট ছিল, ভোজবাসাতে এখানে আমরা ছিলাম। ভোজবাসার এপাশে একটা পুরো ভ্যালি, সেখানে ভাগীরথী পুরো তাকিয়ে থাকে। ভোজবাসা এই ট্রলি হাতে টেনে টেনে এখান থেকে উঠে হাতে টান দিয়ে দিয়ে নিয়ে যাবে ট্রলি, পার হবে এই নদী, তারপরে যাওয়া হবে ওদিক থেকে অনেকটা হেঁটে তপোবন। আমাদের টার্নের অপেক্ষায় অনেকক্ষণ ধরে বসে থাকতে হলো। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বসেছিলাম। লম্বা লাইন, 6জন করে লোক পার হচ্ছে এবং টানতে এবং ঠেলতে মোটামুটি অনেকটাই টাইম যায়। ভাগীরথী নন্দীজি শ্রী, নন্দীজি নন্দী শ্রী, জয় নন্দীজি কি জয়, ভৃগু শ্রী। এটা হচ্ছে 3, মাঝখানে একটা 2, ওপাশে 1, ভাগীরথী সিস্টার্স 3, 2, 1। আমি পার হয়ে আসার পর এখানে ভিডিওতে তুলেছি, অমিত আসছে, এপাশ থেকে টানছে ট্রলি করে, ওদিকে উঠেছে, এপাশ থেকে হাতে ধরে টানছে প্রদীপ ওরা এবং আমাদের টিমের অন্যান্য ছেলেরা, আর ওপাশ থেকে দড়িটা ঠেলে দিয়েছে। এখানে অমিত ভাগীরথীটা ক্রস করে চলে আসছে ট্রলি করে। টিমের সকলে না আসা অবধি এপারের লোকরা ওয়েট করে। সবাই একসাথে হওয়ার পর তারপরে আমরা একসাথে রওনা দিয়েছি টুয়ার্ডস তপোবন। এই আমরা ভোজবাসা থেকে ট্রলিতে চেপে তারপর অনেকটা খাড়াই পথ বোল্ডার পার করে, হয়তো সামনে আরও বোল্ডার আছে, এই হাঁটছি, বাঁ দিকে ভাগীরথী চলছে। শিবলিঙ্গ, ভাগীরথী, মাঝখানে পথ। পথের মধ্যেখান দিয়ে আকাশকামিনী বয়ে গেছে, সেটাকে পার করতে হয় আমাদের। এখন যেহেতু গরমকাল, বরফ গলছে, আকাশকামিনী যথেষ্ট খরস্রোতা, অনেক জল, তাই টিমের লোকেরা অনেক সাহায্য করে আমাদের হাত ধরে ধরে পার করেছে। বরফ ঠান্ডা জল, প্রচণ্ড পায়ে ব্যথা হয়। পার হয়ে যাওয়ার পরে পাটা টোটালি পুরো নাম হয়ে গেছিলো, মানে জাস্ট জল থেকে উঠেই বসে পড়েছি এবং অনেকক্ষণ রোদে রেখে আমাদের আঙুলগুলো নাড়িয়ে নাড়িয়ে তারপর আমাদের পাটা ঠিক করতে হয়েছে, চলার উপযুক্ত ঠিক করতে হয়েছে। আবার ঝুড়ো পথে পথ চলা শুরু, সামনে ভাগীরথীকে রেখে, ডান দিকে শিবলিঙ্গকে রেখে। পথ সুন্দর হলেও খুব কষ্ট, ভীষণ হাওয়া বইছিল, কান ব্যথা করছিল এবং পুরোটাই ঝুড়ো পথ, খাড়া ঝুড়ো পাথরের পথ, বোল্ডারের জোন। মোটামুটি পায়ের তলা ব্যথা হয়ে গেছিল এবং অতি সাবধানে পা ফেলে ফেলে আমাদের চলতে হয়।
দূর থেকে বাদিকে আমরা গোমুখকে দর্শন করি, কিন্তু এখন আমরা গোমুখের কাছে যাব না। গোমুখকে বাদিকে রেখে আমরা ডান দিকে খাড়া পথ দিয়ে উঠে যাই তপবনের পথে। ফেরার পথে আমরা গোমুখ হয়ে ফিরব। বেশ আরেকটু বোল্ডার জোনের ওপর খাড়া পথ পেরিয়ে বেশ কঠিন পথ এই আকাশকামিনীর পরে অবশেষে আমরা তপবনের দেখা পাই। দূর থেকে শিবলিঙ্গকে দেখতে পাই, তার পা বেয়ে নেমে আসছে আকাশগঙ্গা। অপরূপ সেই অনুভূতি, বলে বোঝানো যাবে না। তপবনে উঠে আমি কিছুক্ষণ কোনো ফিলিংস হয়নি আমার। অনেক কষ্টে অনেক অসুবিধার মধ্যে দিয়ে তপবনের মধ্যে এসেছি। একদিকে মাউন্ট শিবলিঙ্গ তার ধ্যান গম্ভীর মাধুর্যে দাঁড়িয়ে আছে, আর বাঁদিকে ভাগীরথী সিস্টার্স স্বর্গের দেবী। কাকে ছেড়ে কাকে দেখব? তখন সূর্য অস্ত যাচ্ছে, আর মহাদেবের পদতলে যেন তার শেষ প্রণাম জানিয়ে সেই দিন সে শেষ করছে, এবং তার সঙ্গে আমাদেরও কোটি কোটি প্রণাম আমরা জানাচ্ছি মহাদেবের পদতলে। সত্যি এটি তপস্যার ভূমি, তপস্যা করারই যোগ্য এই ভূমি। অপরূপ সৌন্দর্য, স্বর্গের তুলনা এখানে হয় না। জানি না স্বর্গ কেমন, বারবার হিমালয়ের যে কোনায় গেছি, যে অপরূপ সৌন্দর্য পেয়েছি, স্বর্গের সঙ্গেই সেটার তুলনা করা হয়। কিন্তু এই তপবনে এসে একটি অদ্ভুত ফিলিং হচ্ছিল, মানে যেন আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার দিকে তাকিয়ে আছে। স্তব্ধ সর্বচরাচর, শান্তিমগ্ন কোলাহল। টিমের স্টাফরা আমাদের সুন্দর খিচুড়ি পাঁপড় খাইয়ে দিল। তারপরে রাতে ঘুমিয়ে উঠে পরের দিন সকালে টেন্টে বেশিক্ষণ থাকতে পারলাম না। বেরিয়ে এসে আর এক অপরূপ দৃশ্য। দেখুন, শিবলিঙ্গের ঠিক চূড়ায় যেন সূর্য তার প্রথম রশ্মিটা ছড়িয়ে দিয়েছে। প্রথম প্রণাম জানায় সেই মহাদেবকে। ঠিক চূড়াটা, শিবলিঙ্গের চূড়াটা সোনালি, মাউন্ট মেরু সোনালি হয়ে গেছে ততক্ষণে। আর ভাগীরথী 3-2-1 একটু সূর্যের সোনালি রশ্মি পড়েছে। এও এক অপরূপ সৌন্দর্য। পরের দিন সকাল আমাদের কাছে তপবন তার নিজস্ব অন্য রূপ মেলে ধরল। আগের দিন সন্ধ্যাবেলা এক মায়াবী রূপ, পরের দিন সকালবেলা আর এক রূপ, আমাদের ক্যাম্প সাইট। কিন্তু এই যে শিবলিঙ্গের, মাউন্ট শিবলিঙ্গের ঠিক চূড়াতে যে সোনালি আলোটা, এটার থেকে যেন চোখ সরছিল না। আস্তে আস্তে সূর্য তার রশ্মি পুরো ছড়িয়ে দিতে থাকলো এই 3টে পিকের ওপর। আপনারা দেখেন ভিডিওটা, অপরূপ সৌন্দর্য, ম্যাজিক্যাল নেচার আস্তে আস্তে বুঝতে পারবেন। ভাগীরথী 1টা উঁচু সবচেয়ে না? ভাগীরথী 1 মেরুর ওপর পুরোটা পড়ে গেছে, আর শিবলিঙ্গের একদম জাস্ট ক্রাউন। মেরুর ওপর পুরোটা পড়ে গেছে। এবার আস্তে আস্তে একটা একটা করে ভাগীরথীর ওপর। লক্ষ্য করে দেখুন, তখন প্রায় সকাল 6:30-7টা। ক্রাউনটাকে পার করে শিবলিঙ্গের বাকি দেহেতেও যেন সূর্য রশ্মি আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এবং তার আরেকটা অপরূপ দেখার জিনিস, শিবলিঙ্গের ছায়াটা অনেকটা পড়ে গেছে মেরুর ওপর। একদম শিবলিঙ্গের ছায়াটা দেখা যাচ্ছে মেরুর ওপর, আর সূর্য তার সোনালি আলো আস্তে আস্তে শিবলিঙ্গের পুরোটাতে ছড়িয়ে দিচ্ছে। আকাশটাতে ড্রামাটিক ভাবে ছড়িয়ে আছে এদিক ওদিক মেঘ, ইতি মেঘ ছড়িয়ে আছে। একটু চিন্তা হচ্ছিল হয়তো পরের দিকে আবহাওয়া খারাপ হতে পারে, কিন্তু আপাতত সেসব ভুলে আমরা এখনকার যে সকাল আমাদের কাছে অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে, তাতেই আমরা যেন পুরো ব্যস্ত হয়ে পড়েছিলাম। মানে আমরা ফুল বিজি ছিলাম এই
অপরূপ সৌন্দর্যকে চোখ ভরে নিতে, চেটে পুটে খেতে। মেরুর ওপর পুরো পড়েছে। মেরু, শিবলিং, ভাগীরথী, শিবলিঙ্গ, মেরু। ভাগীরথী সিস্টার্সের ওপর পড়েছে, ভাগীরথী 1 এর ওপর পড়েছে। এই তপবন একদম শিবলিঙ্গ নিচ থেকে ওপর অব্দি দেখা যাচ্ছে, মনে হচ্ছে কাছেই পুরো এই একটা জায়গা যেখানে শিবলিঙ্গ ভাগীরথী সিস্টার্সকে এত কাছ থেকে দেখা যায়। একই ফ্রেমে শিবলিঙ্গ ভাগীরথী সিস্টার্স। আস্তে আস্তে পুরো সানরাইজ হয়ে যাওয়ার পর শিবলিঙ্গের পুরোটাই ছড়িয়ে পড়ল সূর্যের সোনালি আভা। টেন্ট থেকে তখন সকলে মোটামুটি বেরিয়ে এসেছে, আমরা আমাদের ফটোশ্যুট শুরু করে দিলাম। আর এই জায়গার তো ফটোশ্যুটের শেষ হয় না, কত অ্যাঙ্গেল থেকে নেব শিবলিঙ্গকে, কত অ্যাঙ্গেল থেকে ধরবো নিজেরাই ভেবে উঠতে পারছিলাম না। মেরুতে ছায়া পড়ে গেছে শিবলিঙ্গের এখন সূর্যের। ইস, ভাগীরথীতেও ছায়া পড়ে গেল। ভাগীরথী তখন ছায়ায় পড়ে গেলেও শিবলিঙ্গ পুরোপুরি উজ্জ্বল মহিমায় নিজেকে ব্যক্ত করেছে। ভাগীরথী যেন রহস্যে ঘেরা। সূর্য অস্তের সময় তাকে খুব সুন্দর দেখা গেল, সানরাইজের সময় সে মোটামুটি ছায়াতেই ঘেরা থাকে। শিবলিঙ্গ আস্তে আস্তে নিজের মহিমায় নিজেকে মেলে ধরছিল আমাদের সামনে। লক্ষ্য করুন আকাশে মেঘের খেলাগুলো। হাইপারল্যাপসে তোলা ভিডিওটাতে মেঘগুলো কি সুন্দর করে শিবলিঙ্গের ওপরে বয়ে চলেছে, যেন মনে হচ্ছে চূড়ায় শিব বসে হুকো টানছে, তার ধোঁয়া বেরোচ্ছে অল্প অল্প করে।
হঠাৎ কোথা থেকে একরাশ মেঘ এসে সূর্যের মুখটা ভার করে দিল। ভাগীরথীর ওপরটা তো মেঘ পুরো ঘিরে ধরল, শিবলিঙ্গের ওপরটাও অনেকটা মেঘে থেকে গেল। আমরা তাড়াতাড়ি চা খেয়ে নিলাম, হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তারপর পাস্তা আর ডালিয়ার খিচুড়ি আমাদের ব্রেকফাস্ট দেওয়া হলো। সেগুলো পাহাড়কে নিবেদন করে আমরা যে বাকি ফটোগুলো বাকি ছিল সেগুলো তুলতে লাগলাম। আমাদের দলের কিছুজন আজকে নেমে যাবে, তাদের সঙ্গে একটু ফটো তুলে নিলাম, তাদেরকে হ্যাপি জার্নি উইশ করলাম, একটা গ্রুপ ফটো তুললাম, পুরো টিম মিলে একটা সুন্দর গ্রুপ ফটো উঠলো শিবলিঙ্গের সামনে। তারপর তারা রওনা হয়ে গেল। ওয়েদারটা ভালোই খারাপ হতে শুরু করলো, পুরো মেঘলা আকাশ, হাওয়া বেড়ে গেল, ঠান্ডা তো বেশ বেড়ে গেল। হঠাৎ করে এক পশলা বৃষ্টি হওয়ার পর আবার একটু রোদ উঠলো। বাকিরা ততক্ষণে নেমে গেছে অনেকটাই। আমরা ঠিক করলাম এবারে তপবনের বাকিটা একটু ঘুরে দেখব। ওই যে সামনে রিজটা, ওখানে মণি বাবার আশ্রম আছে, একটু এবার ওই পাশটা ঘুরতে যাব। ততক্ষণে একটু ওয়েদারটা ভালো হোক, সেই সময় আমরা এর মধ্যে একটু টেন্টে ঢুকে বিশ্রাম নিতে থাকলাম। একদম ধারের পিকটা বাসুকিতলের পিক, এদিকে ভাগীরথীগুলো ঢেকে গেছে, সমস্ত শিবলিঙ্গ ঢেকে গেছে অনেকটাই, মেরুকে আর দেখা যাচ্ছে না আমাদের টেন্ট থেকে। ওই কোনায় ওই বাসুকিতলের পিকটা, ওইখানে আমাদের টিমের অন্যান্য মেম্বাররা গিয়েছিল। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে আমরা ওই রিজটার সামনে মণি বাবার কাছে চলে গেলাম, আশ্রমে একটু ওনার সঙ্গে দেখা করতে। মণি বাবার সঙ্গে অনেক রকম গল্প করে, কিছু জ্ঞান লাভ করে আবার আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্প সাইটে। তখন ভালোই মেঘ, মোটামুটি বৃষ্টি হবে হবে, চারপাশটা মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। অমিতের তো নাকি প্রচণ্ড ঘুম পাচ্ছে। তিনি মোটামুটি মণি বাবার ওখান থেকে এসে টেন্টের সামনেই টেক্সিন বিছিয়ে একটু গরম গরম রোদের মধ্যে ঘুমিয়ে পড়লেন। সে সুখ অবশ্য তার বেশিক্ষণ টেকেনি, কারণ একটু পরেই শুরু হলো স্নোফল। ততক্ষণে আমাদের যে সঙ্গীরা নন্দনবন বাসুকিতালের দিকে গেছিল, পথ খারাপ থাকায় পুরোটা যেতে না পেরে ফিরে এসেছে। টেন্টের ভিতর ঢুকে দেখি বাইরে বেশ ভালোই স্নোফল শুরু হয়েছে। টেন্টের ভিতর থেকেই স্নোফল উপভোগ করতে থাকলাম। কিছুক্ষণ পরেই আমাদের এক সঙ্গীর ডাকে বেরিয়ে দেখি বাইরেটা পুরো সাদা, একটা গ্রুপ ফটো হয়েছে একদম কৈলাসের মতো। ইংরেজরা যাকে বলবে উইন্টার ওয়ান্ডারল্যান্ড। দাদা, ওদের স্নোফল দেখতে আমাদের কুলু মানালি যেতে হবে না বা সুইজারল্যান্ড যেতে হবে না, তার থেকে অনেক অনেক সুন্দর আমাদের হিমালয়ের কোনায় কোনায় এই স্নোফল এই সুন্দর পরিবেশ তৈরি করে। এই সুন্দর সিনারি আমরা এর বাইরে আর কোথায় পাবো। যাই হোক, টেন্টে থাকার মধ্যে আমাদের চা পাকোড়া চলে এলো স্নোফলের মধ্যে। সেটা খেয়ে আমরা সন্ধে একটু পড়তে না পড়তেই সবাই মিলে কিচেনে জড়ো হলাম। কিচেনে স্টোভ জ্বলছে, রান্না হচ্ছে, অনেকগুলো লোক একসাথে, বেশ গরম গরম গান বাজনা চলতে থাকলো। রাতে খাবার ওখানেই সেরে ফেললাম। তারপরে বেরিয়ে দেখি বাইরেটা পুরো মায়াময়, একটি স্বপ্নের জগৎ তৈরি হয়েছে। সন্ধে হয়েছে অনেকটাই বেশ, কিন্তু অল্প অল্প আলো তখনও আছে। অপরূপ সৌন্দর্য চারপাশটা। অনেকগুলো পরপর পরপর ফটো তুলতে লাগলাম। এলো ফটোগুলো দারুণ, পুরো যেন সাইবেরিয়া। অপরূপ সৌন্দর্য, মায়াময় স্বপ্নের রাজ্য তৈরি হয়েছিল এই তপবনে। শুনলাম বাইরে নাকি শিয়াল ঘুরছে, গা ছমছমে ব্যাপার। তাড়াতাড়ি জুতো টুতোগুলো নিয়ে টেন্টের মধ্যে আমরা ঢুকে পড়লাম। মনে মনে ভাবছি রাতটা আজকে ভালো ভালো কাটলেই হয়, তবে বাইরেটা দেখার লোভটাও সামলাতে পারছি না। এই দেখুন, তারা ভরা আকাশ, সপ্তর্ষিকে দেখা যাচ্ছে। কিন্তু পরের দিন সকালটা এলো আবার এক অন্য রূপ নিয়ে। স্বচ্ছ কাচের মতন আকাশ, সমস্ত পাহাড়গুলো পুরো শ্বেত শুভ্র হয়ে গেছে। ভাগীরথী যেন
পিওর গঙ্গা, একেবারে তার পবিত্রতা নিয়ে সাদা হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। শিবলিঙ্গও সেই রকম সাদা। পুরো পাহাড়টা আগে যে অল্প অল্প বরফ ছিল, এখন পুরো মানে শ্বেত শুভ্র বরফে সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। সেদিন টেন্ট থেকে বেরোতে একটু দেরি হয়েছিল, তাই গোল্ডেন আওয়ারটা মিস করেছি। প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডায় টেন্টের দরজা খুলতে ইচ্ছে করছে না, কিন্তু বাইরে বেরিয়ে আমাদের তো চক্ষু ছানা ভরা। কি অপরূপ, কি অপরূপ চারপাশটা। সুন্দর নীল আকাশ, টকটকে নীল আকাশ, আর সূর্যের আলো যেন প্রচণ্ড তীব্র। সব থেকে মজা লাগছিল আকাশগঙ্গা। ওপরে একটি বরফের আস্তরণ পড়ে গেছে, আর তার মধ্যে দিয়ে রিফ্লেক্ট করছে সূর্যের আলো। একদম যেন মানে আমাদের কাছে আগের দিন রাতের ওই স্নোফলের যে শীতের কষ্টটা একটা রিওয়ার্ড নিয়ে এলো পরের দিনের সকালটাতে। ওফ, এত সুন্দর তপবনের রূপ যে দেখা, এটা একটা বোনাস ছাড়া আর কি। ভাগ্যিস সেই দিনটা আমরা ছিলাম, নইলে তো তপবনের এই রূপ আমরা দেখতে পেতাম না। আরও বাকি ছিল। আমরা যখন এই পাহাড়ের বরফের ম্যাজিক দেখতে ব্যস্ত, ওই সময় এক দল ঘোড়াল যেন আমাদেরকে হ্যালো বলতে এলো। যেটুকু বাকি ছিল পাওনা সেটুকুও মিটিয়ে দিতে। ওহ, ঘোড়ালগুলোকে দেখে আমাদের উৎসাহ আর বাদ মানে। দূরে ওদের যেই দেখেছি, ক্যামেরা নিয়ে সবাই রেডি, ফটো তুলতে লেগেছি। আর যত এগোচ্ছি ওরাও যেন তত এগোচ্ছে আমাদের দিকে। শুনলাম ঘোড়ালরা নাকি খুব নুন খেতে ভালোবাসে। যারাই এখানে ক্যাম্পিং করতে আসে 1 প্যাকেট 2 প্যাকেট নুন ঢেলে দিয়ে যায় তারা, তারপরে ঘোড়ালরা সেই নুনগুলো নাকি খায়। এই উপত্যকায় বেশি ঘাসপালা নেই, যেটুকু অল্প অল্প ছোট ছোট শুকনো শুকনো ঘাস আছে, একদল ঘোড়াল ঘুরে ঘুরে সেগুলোই খেতে লাগলো। তারা চঞ্চল, তারা লাস্যময়, কেউ কেউ শিং দিয়ে খেলছে, তাদের শিংগুলোর শক্তি পরীক্ষা করছে। তাদের এই খেলা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। আমি তো আরো কাছে গিয়ে তাদের ফটো তুলতে লাগলাম। আমাদের দলে একজন প্রো ট্রেকার এবং প্রো ফটোগ্রাফার ছিলেন শান্তনুদা। তিনি আমাদের সকালের ব্রেকফাস্টের পর এই আকাশগঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় নিয়ে গিয়ে দেখালেন, ঠিক আকাশগঙ্গাটা যেখানে বাঁক খেয়েছে সেখানে অল্প জায়গায় জলটা গলেছে, আর শিবলিঙ্গের পুরো রিফ্লেকশনটা পড়েছে সে আকাশগঙ্গার উপর। সবখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু দেখুন ঠিক এইখানে শিবলিঙ্গের পুরো রিফ্লেকশনটা দেখা যাচ্ছে আকাশগঙ্গার উপর। অপরূপ লাগলো, একটা পুরো ইউনিক দৃশ্য দেখতে পেলাম আমরা শান্তনুদার সাহায্যে। যাই হোক, আজকে আমাদের নামার দিন, আমাদেরও নামার সময় হয়ে যাচ্ছে, তাই লুচি আর ডাল খেয়ে আমরা রওনা দিলাম নিচের উদ্দেশ্যে। চোখ সরছিল না, বারবার ফিরে ফিরে দেখছিলাম এই তপবন উপত্যকা। এ জীবনে এত সুন্দর তো আর দেখতে পাবো না, তাই জন্যে যেন ফিরে ফিরে চেটেপুটে নিচ্ছিলাম মেমোরিতে, আরো বেশি ফিড করে নিচ্ছিলাম তপবনের এই সৌন্দর্য। ব্রহ্ম মুরারি সুরার্চিত লিঙ্গম নির্মল ভাসিত শোভিত লিঙ্গম জন্মজ দুঃখ বিনাশক লিঙ্গম তৎ প্রণমামি সদা শিবলিঙ্গম দেবমুনি প্রবরার্চিত লিঙ্গম কামদহন প্রকরুণাকর লিঙ্গম रावण दर्प विनाशन लिंगम तत् प्रणमामि सदा शिवलिंगम सर्व सुगंध सुलेपित लिंगम बुद्धि विवर्धन कारण लिंगम सिद्ध सुरासर वंदित लिंगम तत् प्रणमामि सदा शिवलिंगम
कनकमहामणिभूषितलिङ्गं फणिपतिवेष्टितशोभितलिङ्गं दक्षसुयज्ञविनाशनलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं कुङ्कुमचन्दनलेपितलिङ्गं पङ्कजहारसुशोभितलिङ्गं संक्षितपापविनाशनलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं देवगणार्चितसेवितलिङ्गं भावभक्तिभिरेव च लिङ्गं दिनकरकोटिप्रभाकरलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गम् अष्टदलोपरिवेष्टितलिङ्गं सर्वसमुद्भवकारणलिङ्गम् अष्टदरिद्रविनाशनलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं सुरगुरुसुरवरपूजितलिङ्गं परात्परपरमात्मकलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गम्। অনেকটা খাড়াই পথ নেমে আমরা গোমুখের উদ্দেশ্যে এলাম। গোমুখটাকে দূর থেকে দেখতে পেলাম। তারপর গোমুখে এসে সে আরেক অনুভূতি, এত বড় আমাদের দেশের যে মুখ্য নদী, সে এইখানে স্বর্গ থেকে অবতরণ করছে, এইখানেই তার জন্ম উৎপত্তি। গোমুখের সামনে বসে একটু গঙ্গা স্তব করে, তবে জায়গাটা বিপজ্জনক, বেশিক্ষণ বসা গেল না। আমরা একটু সময় বসে একটু গঙ্গাকে দর্শন করলাম। একটা সিমেন্টের মতন গ্লেশিয়ার, তার নিচে অল্প সাদা সাদা বরফ আছে, সেখান দিয়ে জলটা পড়ছে। সুন্দরভাবে দর্শন করে আমরা আবার রওনা দিলাম ভোজবাসার উদ্দেশ্যে। এখানে আকাশকামিনী, এই গোমুখ থেকে যাওয়ার পথে আকাশকামিনী অনেক সরু, অনেকটাই নিচু জায়গায় চলে এসেছে বলে এটা পার হতে বেশি কষ্ট, বেগ পেতে হলো না। যাই হোক, আকাশকামিনী পার হওয়ার পর আমরা আবার চলা শুরু করলাম সেই যে পথে এসেছি সেই পথে। রকফল জোন, ঝুড়ো পাথর, এখানে বালির ওপর দিয়ে হাঁটা কষ্টকর যেহেতু হাই অল্টিটিউড। যাই হোক, মোটামুটি হেঁটে বিকেল 2:30-3টে নাগাদ আমরা ভোজবাসার সামনে চলে এলাম। লাস্ট বারের মতন এই শিবলিঙ্গকে দেখা গেল। সানসেট হচ্ছে, ওই দূরে দেখতে পেলাম ভোজবাসা, কাছাকাছি আমরা চলে এসেছি। ভোজবাসাতে যখন পৌঁছলাম তখন টেন্টে ঢোকার পর চা খাওয়ার পর দেখলাম সানসেট হচ্ছে। ভাগীরথী একদম চোখের সামনেই, তাই টেন্টে বসে বসেই সুন্দর সানসেটের কিছু অপরূপ মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। পুরো গোল্ডেন আওয়ার আমরা পাইনি, কারণ মেঘ ছিল সূর্যের সামনেটা, তবু যা পেয়েছি সেটাও অনবদ্য। তারই কিছু মুহূর্ত ক্যামেরাতে ধরা থাকলো। এই হচ্ছে পরের দিন সকালবেলার সানরাইজ। এ তো পুরো সাইকেল, সানরাইজ চলা, সানসেট, আবার সানরাইজ চলা, সানসেট। ভোজবাসা আজকে আমরা ছেড়ে চলে যাব, তার আগের কিছু সানরাইজের মুহূর্ত। ম্যাগি খেয়ে সকাল 8টা নাগাদ আবার রওনা দিলাম, হাঁটা শুরু করলাম। আজ শুধুই নামা। এই ভোজবাসাকে দূর থেকে বিদায় জানাচ্ছি। ভোজবাসার সাইনবোর্ড, এটা আমাদের আসার সময় ওয়েলকাম করেছিল, আর যাওয়ার সময়ও জানিয়ে দিচ্ছে ভোজবাসার সম্বন্ধে। সামনের পথ অতি সুন্দর, এই পথটুকু থেকেও অনেক কিছু পাবার, যাওয়ার পথে শেষ পাওয়ারটুকু আমরা নিয়ে চললাম। পথটা চেটে পুটে খাচ্ছি, মোটামুটি সোজা নামার পথ। এখানে এমন কিছু এবার বেশি চিন্তার ব্যাপার নেই, যতটা পারবো স্পিডে নেমে যাব, আর মাঝখানে পথে ফটোগ্রাফি তো আছে। এরকম করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি চিরবাসার কাছাকাছি। এই চির গাছগুলো দেখা যাচ্ছে অলরেডি। চিরবাসায় সাধু বাবার সাথে দেখা হলো। চিরবাসার জঙ্গল।
আগেও বলেছিলাম এই পথ হচ্ছে মহাত্মাদের পথ, সাধু সন্তদের পথ, গঙ্গার উৎপত্তি স্থল। আর চারধাম যেহেতু চলছে, প্রচুর সাধু এই পথে। আজ হাজার হাজার বছর ধরে এই পুণ্যভূমিতে সাধুরা তপস্যা করেছে, তার ভাইব্রেশন আমরা আমাদের এই মূর্খ মন কিচ্ছু পাচ্ছে না, কিন্তু তবু হয়তো অজান্তে যেটুকু নিয়ে যেতে পারছি। এখনও সাধুরা আসে, তারা কৃচ্ছ সাধন করে খালি পায়ে, শুধু একটি কমণ্ডলু আর একটা লোটা নিয়ে তারা চলে আসে। আমাদের মতো এত ট্রেকিং গিয়ার নিয়ে তারা আসে না। তাদের অবাক হয়ে দেখতে দেখতে চললাম এই পথটাতে, আর ভাবতে লাগলাম কত পুণ্যভূমিতে আসার ভাগ্য আমার হয়েছে। যাই হোক, পথটা মোটামুটি শেষের দিকে চলে এসেছে, সুন্দর গাছগাছালি ভরে উঠেছে। আমরা গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যেই আছি। এখানে গাছ অনেক বেশি, কিছু সুন্দর সুন্দর গাছ পাশে পেয়েছি, অপূর্ব সুন্দর গন্ধ। শুনলাম নর্থ ইস্টে নাকি এইগুলো দিয়েই ওখানে জ্বালিয়ে ঘরে ধুনো তৈরি করে। আমাদের টিমমেট অয়ন, সে আমাদের জানালো। অপূর্ব সুন্দর, সারাটা পথেই এই সুগন্ধ ভরে আছে। এই যে আগের দিনে যে বরফ পড়েছিল, কিছু কিছু বরফ এখনো রয়েছে, এই সেই গাছগুলো যেগুলো থেকে সুন্দর গন্ধ বেরোয়। অপূর্ব সুন্দর সিনারি, সমস্তই আমি ক্যামেরাবন্দি করতে থাকলাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই পৌঁছে গেছি। যেহেতু নামার পথ, তাই খুব একটা বেশি কষ্ট হয়নি। আশেপাশের সিনারিগুলো অনেক ভালোভাবে দেখতে পেরেছি। এই তারা সিং আর জান সিং, এরা আমাদের সারাটা পথ অনেক সাহায্য করেছে। এরা আমাদের ট্রেকিং স্টাফ। এই হচ্ছে লাস্ট পুল। এই পুলটা পেরোনোর পরে আর কোনো পুল নেই। মোটামুটি পথে আমাদের 3 থেকে 4খানা পুল পেরোতে হয়েছে। এই পুলটা পেরোনোর পরেই আর একটু মসৃণ পথে চলার পরেই আমরা গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের অনেকটাই কাছাকাছি চলে আসি। দূরে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক দেখা যাচ্ছে। এর সঙ্গে আমাদের মোটামুটি 50 কিলোমিটার গোমুখ তপোবন ট্রেক শেষ হলো। আমরা আবার ফিরে আসতে চাই, আবার অন্য কোনো হিমালয়ের অন্য কোনো কোনায় যাওয়ার অপেক্ষায় রইলাম। এই গঙ্গোত্রী মন্দির, হর হর গঙ্গে।